এই লোকটা তার পুরোটা জীবন তার টুনটুনিতে আঘাত করে করে সেটা লোহার মতো শক্ত করে ফেলেছে। তার ভাই আর তার বোনের মধ্যে এক বিশেষ ক্ষমতা আছে, কিন্তু তাদের এই ট্যালেন্ট তারা কিসে ব্যবহার করবে আর শেষ পর্যন্ত তারা কি খ্যাতি অর্জন করতে পারবে, সেটাই জানবো আজকের এই গল্পে। 60 বছরের এক বৃদ্ধ লোক, যার মাথা লোহার থেকে বেশি শক্ত। ছোটবেলা থেকে আয়রন হেড আর তার ভাই বোন তার মাস্টারের কাছ থেকে সাংঘাতিক রকমের কম্পিউটারিং পেয়েছে, যে কারণে ওই বয়স থেকে আয়রন হেড বিনা ব্যথাতেই মাথা দিয়ে নির্দ্বিধায় সে ইট, লোহা যে কোনো কিছুই বেঁকে ফেলতে বা ভেঙে ফেলতে পারতো। আর তার ভাই আয়রন ক্রস্ট, যাকে আমরা সোনার টুনটুনি সম্পন্ন বলতে পারি, কারণ ও তার টুনটুনিটাতে মেরে মেরে এত শক্ত করে ফেলেছে সেটা এখন পাথর বললেও কম বলা হবে। আর তাদের বোন রোর, যার চিৎকারে একটা লোকের প্রাণ পর্যন্ত যেতে পারে, যে কারণে সে আসলেও যেন লোকেদের কানের পর্দা ফেটে যেত। তার দিনের ট্রেনিং এ শুরু হতো 5টা গ্লাস ভেঙে। তিনজনই তিনজনের ইউনিক ক্ষমতার জন্য লোকেদের কাছে ছোটবেলায় প্রচুর প্রশংসা পেয়েছে। কিন্তু মানুষ একটা জিনিসে বেশি দিন ইন্টারেস্ট রাখে না, এদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়। সময়ের সাথে সাথে সবাই এদের প্রতি আগ্রহ হারায়। আর যেহেতু তিনজনই তাদের ট্রেনিং এর পেছনে পুরোটা জীবন দিয়ে দিয়েছে, তাই এক্সট্রা কাজ না থাকার কারণে আয়রন হেডের মাথায় লাখ টাকার সুদ এসে চাপা পড়ে। তার মাথা হতে পারে শক্ত, কিন্তু সুদের প্রেসার সে নিতে পারে না, যে কারণে একদিন লোন আদায়কারীরা তার বাড়িতে আসে আর সমস্ত জিনিস তুলে নিয়ে চলে যায়। যাওয়ার সময় লোন আদায়কারীর লিডার আয়রন হেডের পুরনো সার্টিফিকেট দেখে তার উপর একটু হেসেই বলে, কোনো পাগলই এরকম একটা ট্যালেন্টের জন্য পুরো জীবনটা নষ্ট করতে পারে। কিন্তু সেই দিন এই কথা শুনে আয়রন হেড যেন নিজের জীবনে বিরক্ত হয়ে গেছে, তাই সে কিছু এতে পরিবর্তন চায়। তাই ওই 60 বছর বয়সেই সে চাকরি খুঁজতে বেরিয়ে পড়ে বাইরে। যাওয়ার সময় রাস্তায় ছোটখাটো কয়েকজন গুন্ডাদের একে অপরের মধ্যে টাকা ভাগ করতে দেখে সে তাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য ভাবে। তাই তাদেরকে পিছু করতে করতে সে পৌঁছায় তাদের আড্ডায়, যেখানে বাইরে থেকেই একজন তাকে ধাক্কা দিয়ে ধমকাতে চাইছিল। কিন্তু ঠিক তখনই তাদের লিডার এসে তাকে থামিয়ে দিয়ে বলে, আরে বয়স্ক মানুষ, কথাটা তো শোন আগে। কিন্তু আয়রন হেডের কথা শুনে যখন সে বুঝতে পারে সে তাদের গ্রুপে অ্যাড হতে এসছে, সে প্রচন্ড হাসতে শুরু করে তার উপর। এটা দেখে আয়রন হেড তার ট্যালেন্ট দেখানোর জন্য একটা সুযোগ চায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। বয়স্ক আর দুর্বল লোক ভেবে তাকে ওইখান থেকে তাড়িয়েই দেয়। পরের দিন রাস্তায় ওই গুন্ডাদের সে আরো একবার দেখতে পায়, আর এভাবে সোজা আঙুলে ঘি উঠবে না দেখে সে এবার একটা নতুন ফাঁদ বাঁধে আর ওই গুন্ডাদের চলতি গাড়ির সামনে এগিয়ে লাফ মারে সে। গুন্ডা দলের লোকগুলো এখন পুলিশের ঝামেলা চায় না, তাই না চাইতেও বৃদ্ধ লোকটিকে ধরে নিয়ে আসে তাদের আড্ডায়। লোকটা এত জিদ্দি আর বারবার রিকোয়েস্ট করছে, এটা দেখে লিডার তাকে একটা মৌকা দেওয়ার জন্য রাজি হয়েই যায়। কিন্তু লিডার তাকে বলে, দেখো কাজটা অত সহজ না, আমি যে লোকটির ঠিকানা দিচ্ছি এর কাছ থেকে আমাদের টিমের কেউই টাকা ওঠাতে পারছে না, তাই আমি চাই সুদ সমেত আমার পাওনার সমস্ত টাকা তুমি এর কাছ থেকে নিয়ে আসো। সময় নষ্ট না করে আয়রন হেড সেখানে পৌঁছায়। গিয়ে দেখতে পায় লোকটি বেশ ধনী বিজনেসম্যান। সরাসরি তার সামনে গিয়ে আয়রন হেড তাকে নম্রভাবে তার কাছে টাকা চাইলে বিজনেসম্যান তার কথায় কোনো পরোয়া না করে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু আয়রন হেডও এক জিদ নিয়ে এসছে, সে এখান থেকে টাকা না নিয়ে যাবে না। তাই বিজনেসম্যানকে রাগানোর জন্য তার খাবারের মধ্যেই থুতু ফেলে দেয়, যে কারণে বিজনেসম্যান প্রচন্ড রেগে আয়রন হেডের মাথায় একটা কাচের বোতল দিয়ে মারে। একজন বয়স্ক লোককে এভাবে কাচের বোতল দিয়ে মাথায় মারছে, এটা দেখে আশেপাশের সমস্ত লোক ভয় পেয়ে গেলেও সিচুয়েশন আরো গম্ভীর করে তোলার জন্য আয়রন হেড এবার আশেপাশের সমস্ত বোতল এবার নিজেই নিজের মাথায় ফাটাতে থাকে, যেটা দেখে আশেপাশের সমস্ত লোক এবার বৃদ্ধ লোকটির সাপোর্টে চলে আসে আর উল্টোপাল্টা বলতে থাকে ওই বিজনেসম্যানকে। আর এই সুযোগে আয়রন হেডও একটু নাটক করতে শুরু করে যে তার মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে, তার কারণ ওই বিজনেসম্যান। এদিকে বিজনেসম্যানও আর অপমান সহ্য করতে পারছে না, যে কারণে সে যে পাওনা টাকা পেত সেটার থেকে অনেক বেশি তার ক্রেডিট কার্ডটাই তাকে দিয়ে সেখান থেকে চলে যায়। আয়রন হেড তার মিশন কমপ্লিট করে সোজা আসে রাইয়ের কাছে, ইয়ানি সেই গুন্ডা দলের লিডারের কাছে। আর রাইও এতে বেশ খুশি, যে কারণে আজকের প্রফিট থেকে 30% টাকা তাকে দিয়ে দেয়। একটা প্রফিট থেকে 30%, এটা অনেক টাকা, যেটা রাইয়ের রাইট হ্যান্ডের মোটেও পছন্দ হচ্ছিল না, যে কারণে সে বৃদ্ধ লোকটির ব্যাপারে উল্টোপাল্টা বলতে শুরু করে রাইয়ের কানে, যাতে বৃদ্ধ লোকটিকে সে আবারও দল থেকে বের করে দেয়। কিন্তু যে কাজ টিমের সব লোক মিলে করতে পারছে না সেটা একটা বৃদ্ধ লোক করে দিচ্ছে, এটা রাইয়ের বেশ পছন্দ হচ্ছিল, যে কারণে রাইট হ্যান্ডের কানের ফুসফুসানিতেও কোনো কাজ হয় না। আর ওদিকে আয়রন হেড তার এই মাথার পাওয়ার আর লোকেদের সিম্পেথি ব্যবহার করে যাদের যাদের কাছ থেকে টাকা পেত, যখনই লোকেদের মাঝে থাকতো সেইখানে গিয়ে নিজের মাথাতে বটল ফাটাতে লাগতো আর লোকেদের সিম্পেথি গেইন করে তার কাছ থেকে সে টাকা আদায় করে ফেলতো। এভাবে 1 মাসের মধ্যেই সে বেশ মোটা টাকা কামিয়ে ফেলে, যে টাকা দিয়ে সে তার শখের, তার ঘরের সমস্ত জিনিস সে আবারও ফিরিয়ে আনতে শুরু করে। কিন্তু এত টাকা কোথায় পাচ্ছে আর এই জিনিসগুলো কিভাবে কিনছে সেই খবর সে তার ভাই, বোন আর তার মাস্টারকে সে কোনোদিনও জানায়নি, কারণ সে তার ট্যালেন্টের ব্যবহার করে টাকা উসুলি করছে, এর সমর্থন তারা কোনোদিনও করবে না। এভাবেই সময় কাটতে থাকে।
একদিন আয়রন হেডকে বাও নামের একজন বিজনেসম্যান থেকে পয়সা উসুল করতে হতো। প্রত্যেকবারের মতো সে সেটাই করে। সে তার কাছে যায় আর নিজের মাথায় বোতল ভেঙে বাকি লোকেদের কাছ থেকে সিম্পেথি পায়, যে কারণে বাও প্রেসারে এসে তাকে টাকা দিয়ে দেয়। 30,000 ইউএনই ছিল, কিন্তু এরা তার কাছে পেত 3 লাখ ইউএন, যেটা দেখে লিডারের রাইট হ্যান্ড ম্যান তো প্রথম থেকেই তার উপর জ্বলছিল। আর এই মিশন তার দ্বারা কমপ্লিট হয়নি এটা দেখে তাকে প্রচন্ড উল্টোপাল্টা কথা শোনাতে থাকে আর বলে, অন্তত আমরা গেলে তো মিনিমাম 50% তো নিয়েই আসতাম, এটুকু টাকা তো আনার থেকে না আনাও ভালো ছিল। এছাড়াও আরো উল্টোপাল্টা কথা তাকে শোনাতে থাকে, যেটা সহ্য করতে না পেরে আয়রন হেড তাকে বলে, আমি কথা দিচ্ছি 3 দিনের মধ্যে সমস্ত টাকা নিয়ে আসবো, আর যদি না আনি তাহলে আমার নিজের গাটির থেকেই এই টাকা দেব। কিন্তু ওই দিন রাতে আয়রন হেড বাড়ি ফেরার সময় লিডারের সেই রাইট হ্যান্ড ম্যান তার বন্ধুদের নিয়ে তাকে প্রচন্ড মারে, কারণ লিডারের সামনে তাকে যেভাবে হোক বদনাম করতে হবে। আর এই মিশন যদি সে কমপ্লিট না করতে পারে তাহলে সেটা সে খুব সহজেই করতে পারবে। আয়রন হেডকেও তারা যে পরিমাণে মারে, এই শরীর নিয়ে সে টাকা আদায় করতে যেতে পারবে না, আর তার হাতে আছে মাত্র 3 দিন। কিন্তু ভাগ্যবশত একজন পাওনাদার নিজে দেখে তার ঘরে এসে টাকা দিতে আসে। এটা দেখে যেন আয়রন হেডের আর খুশির ঠিকানা থাকে না। কিন্তু সেই সময় তার মেয়ে আর তার জামাই এসে আয়রন হেডের হাত থেকে সমস্ত টাকা নিয়ে ওই ছেলেটিকে দিয়ে দেয়, কারণ জামাই ভাবছিল ওই ছেলেটি হয়তো শ্বশুরের কাছ থেকে সুদের টাকা নিতে এসছে। যেহেতু সুদের লোকরা টাকা নেওয়ার পরে উল্টোপাল্টা কথা শোনায়, তাই জামাই সে টাকা ছেলেটির হাতে ধরিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বকে শোকে তাকে সেখান থেকে পালাতে বলে, যেটা থেকে আয়রন হেড কাঁদতেও পারে না আর তাদেরকে বলতেও পারে না সেটা কিসের টাকা ছিল, কারণ তার এই কাজের ব্যাপারে তার ফ্যামিলির ভাই বোন তার মেয়ে কেউই জানে না। আর এরকম সুদ আদায়কারী কাজ যে কতটা নির্লজ্জকর আর কতটা অসম্মানীয় সেজন্য সে তাদেরকে বলতেও চায় না। সিন চেঞ্জ হয়। সেদিন আয়রন হেডের জামাইকে আমরা দেখতে পাই, যেহেতু সে পুলিশ ছিল, একটা চুরির ব্যাপারে খোঁজ খবর করতে পৌঁছায় সেই লোকটির বাড়ি, যার কাছ থেকে তার শ্বশুর আজ সকালেই সুদের টাকা হিসেবে 30,000 ইউয়ান নিয়ে গিয়েছিল। আর এখানে এখন পুলিশ এসে জানতে পারে তার বাড়ি থেকে কমপ্লেন করেছে 30,000 টাকা চুরি যাওয়ার। একটু খোঁজ খবর লাগিয়ে বুঝতে পারে ওই টাকা বাও নিজেই চুরি করেছে তার লোনের সুদ মেটানোর জন্য। বাও এটা নিজে থেকে বুঝতে পারে সে কতটা খারাপ কাজ করেছে, কারণ ওটা তার মায়ের চিকিৎসার টাকা ছিল। এখন আয়রন হেডের জামাইও বুঝতে পারে এদের পারিবারিক অবস্থা প্রচন্ড খারাপ, তাই তার ছেলে বাওকে আর গ্রেপ্তার না করে তার মায়ের হাতেই কিছু সাহায্যের জন্য টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল হয়, যেহেতু ওদিকে আয়রন হেডের মাথায় প্রেশার, বাওয়ের কাছ থেকে লোনের পুরোটা টাকার সুদ সমেত আদায় করতে হবে, যেটা ছিল 3 লাখ ইউএন। তাই সে তার সেই সিম্পেথিওয়ালা টেকনিক ইউজ করে রাস্তায় লোকজনের মধ্যেই তার পা ধরে বসে, যাতে লোকজন গালিগালাজ করতে থাকে বাওকেই। আর ঠিক সেরকমটাই হয়, কিন্তু বাউয়ের অবস্থাও এতটা খারাপ যে সে চাইলেও অত টাকা দিতে পারবে না। তাই কি করবে বুঝতে না পেরে যেমনটা বৃদ্ধ লোকটি করছিল সেও ঠিক তেমনটাই করে। পাশ থেকে একটা ইট তোলে আর সেটা নিজের মাথায় মেরে নেয়, যে কারণে তার মাথা দিয়ে গল গল করে এবার রক্ত বেরোতে শুরু করে। সে বুঝতে পারে ছেলেটির কাছে অত টাকা নেই, সে কোথা থেকে দেবে এটা। তাই সে টাকা আদায় না করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তখন আমরা দেখতে পাই রাস্তার অন্যদিকে সেই লোন আদায়কারী লিডার আর তার চামচা গাড়ির মধ্যে বসে সমস্ত কিছু দেখছিল। লিডার আয়রন হেডকে খুব পছন্দ করত, কিন্তু একটা মানুষের ব্যাপারে দিন ভরে যদি কানের পাশে ফুসফুসানি করা হয়, একটা সময় তার ব্যাপারে সন্দেহ অবশ্যই হয়। ঠিক সেটাই করছিল আয়রন হেডের ব্যাপারে লিডারের রাইট হ্যান্ডম্যান। যাই হোক, সিন চেঞ্জ হয়। ওই দিন বিকালে আমরা দেখতে পাই আয়রন হেডের বাড়িতে তার ভাই বোন আর তার মাস্টার জোর করে ঘরে ঢুকে পড়ে। আর ঘরের ভেতরে দামি জিনিসপত্রের ছড়াছড়ি দেখে তারা নিজের চোখে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারে না এত দামি জিনিস আয়রন হেডের কাছে কিভাবে আসলো। তারা সবাই মিলে আয়রন হেডকে বলতে থাকে, ধিক্কার তোমার উপর, তুমি নিশ্চয়ই তোমার এই সারা জীবনের ট্রেনিং কোনো বাজে কাজের জন্য ব্যবহার করেছো। বাজে কাজ তো অবশ্যই, কারণ যে দলের সাথে সে কাজ করত তারা ধনী হোক বা গরিব প্রত্যেকের খারাপ সময় লোন তো দিত, কিন্তু প্রচন্ড সুদের সাথে সেটা রিটার্ন করত। সে তাদের অবস্থা খারাপ হোক বা ভালো মেরে ধরে সেটা আদায় করত। তিনজন বারবার আয়রন হেডকে এত কথা শোনাতে থাকে যে আয়রন হেড এবার নিজে থেকেই বলতে থাকে, হ্যাঁ আমি লজ্জিত সমস্ত কাজের জন্য, তার জন্য তোমরা যদি এখন আমাকে মৃত্যুদণ্ড দাও সেটা আমি খুশি খুশি মেনে নেব। আর এই থাকলো আমার সমস্ত কামাই, যেটা চাইলে তোমরা আগুনেও জ্বালিয়ে দিতে পারো। কথা দিচ্ছি আমি আজ থেকে আর কোনো বাজে কাজ করব না আমার ট্রেনিং এর ব্যবহার করে। কিন্তু তিনজন তার পুরো লাইফে বেকার ছিল, আর একসাথে এতগুলো টাকা দেখে একজন তো অজ্ঞানী হয়ে পড়ে। আর তারা যখন বুঝতে পারে আয়রন হেড ট্যালেন্টের ব্যবহার করে এত এত টাকা ইনকাম করছে, তারাও এবার বলতে থাকে কাজটা অতটাও খারাপ না, লোনের টাকা আদায় করা এতে খারাপ কি আছে।
এই কাজে আমরাও তোমার সাথে আছি আজ থেকে। এখন 3 ভাই মিলে সমস্ত পাওনাদারের কাছে যেত, আর যে যেই কাজে এক্সপার্ট সে সেটাই করত। আর একটা নাটক সাজিয়ে তাদের মাস্টার ইচ্ছা করে আয়রন ক্রসটা টুনটুনিতে জোরে হাতুড় দিয়ে মারতো, যেটা দেখে স্বাভাবিকভাবে অন্য মানুষ তো অবাক হবেই, কারণ ওই রকম সেন্সিটিভ জায়গায় একটা হাতুড়ের বাড়ি কেন, একটা টোকাও মানুষের সহ্য হয় না। তাই নেক্সট অ্যাটাক যেন তার উপর না আসে, সেই ভয়ে সমস্ত পাওনাদাররা তাদের বাকি টাকা ক্লিয়ার করে দিত। মাস্টার আর 3 ভাই বোনের এই ট্যালেন্ট ব্যবহার করে 3 জন একত্রিত হয়ে বেশ তাড়াতাড়ি এখন টাকা আদায় করছিল। কিন্তু সবচেয়ে বড় বাকি যার কাছে ছিল সেটা হলো বাও। কিন্তু তার সিচুয়েশন প্রচন্ড খারাপ, তার কাছে এখন এত টাকা নেই, সে কিভাবে দেবে? এই সমস্ত বলে বাও যখন আরো সময় চায় তাদের কাছে, আয়রন ক্রস বলে তোর ঘরটা তো আছে, এটা বিক্রি করে দে না, এখান থেকে যত টাকা আসবে সেখান থেকে না হয় 3 লাখ ইউয়ান দিয়ে দিস। কিন্তু বাও একবার তার মায়ের চিকিৎসার টাকা চুরি করেছে, আরো একবার সে এমন কিছু করতে চায় না যার জন্য তার ফ্যামিলি প্রবলেমে পড়ুক। তাই ঘর বিক্রি করতে রাজি না হলে আয়রন হেডের বোন রোর তার বাড়ির সামনে থেকে দিন রাত পাওনা টাকা দেওয়ার জন্য চেঁচাতে থাকে। আর যেমনটা আমরা জানি, তার গলার আওয়াজে কাজ পর্যন্ত ভেঙে যেত। আর একটা মানুষের বাড়ির সামনে যদি দিন রাত পাওনা টাকার জন্য কেউ চেঁচাতে থাকে, সে কতক্ষণ এটা সহ্য করবে? আর মাস্টার আর 3 ভাই বোন মিলে এটা তার বাড়ির সামনে 2 দিন লাগাতার একটানা করতে থাকে, যে কারণে বাও এবার এটা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে ঘর বিক্রি করে সেই পাওনা টাকা মিটিয়ে দেয়। যেহেতু সমস্ত টাকা তাদের হাতে চলে এসেছিল, তাই সময় মতো সেই লিডারের কাছে গিয়ে সমস্ত টাকা দিয়ে দেয়, যেটা দেখে লিডার তো খুশি হয়, আর এটাও বুঝতে পারে তার রাইট হ্যান্ডম্যান আয়রন হেডের উপর জ্বলছে। তাই সে এবার নিজেই তাকে প্রচন্ড অপমান করে, আর তাকে রাইট হ্যান্ডম্যানের পজিশন থেকে সরিয়ে সেখানে জায়গা দেয় আয়রন হেডকে। এবার এইভাবেই মাসের পর মাস কাটতে থাকে, আর 3 ভাই বোন এই ফালতু ট্যালেন্ট ব্যবহার করে এখন লাখ লাখ টাকা ইনকাম করতে শুরু করে মাসে। আর এটা স্বাভাবিক, কোনো পাওনাদারের সামনে গিয়ে তো যদি এরকম সিন ক্রিয়েট করা হয় যে টাকা না দিলে সে তার টুনটুনি ফাটিয়ে দেবে, কে এত বড় দামি জিনিসের রিস্ক নেবে বলো? তাই সব লোকই ভয়ে ভয়ে পাওনা টাকা মিটিয়ে দিত। এভাবেই সময় যেতে থাকে, আর এখন আমরা দেখতে পাই মাস্টার আর 3 ভাই বোনরা ওই লিডার টিমের বাকি লোকেদেরও এখন ওই রকম ট্রেনিং দিতে থাকে, যাতে তারাও ভালোভাবে লোন আদায় করতে পারে। এরপর আয়রন হেডের বার্থডেতে সে সবাইকে একটা বড়সড় পার্টি দেয়, আর ঠিক সেই দিন তাদের লিডার কল করে তাকে বলে, শহরে আমাদের গ্যাংয়ের সবচেয়ে বড় লিডার ইয়ান খুব তাড়াতাড়ি আসছে, তার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব দেখা করার জন্য তুমি প্রস্তুত হয়ে নাও। তারা সমস্ত ভাই আর তাদের লিডার যখন ইয়ানের সঙ্গে দেখা করে, তাদের বুসুলির এই নতুন টেকনিক আর ভালো কাজের জন্য তাদেরকে কংগ্রেস জানিয়ে এই বিজনেসে আরো প্রফিট করার একটা নতুন উপায় বলে। ইয়ান জানায়, এখন থেকে আমরা ইয়ং কলেজ স্টুডেন্টদেরও লোন দেব, আর সেই টাকা সুদ সমেত ওঠানোর দায়িত্ব তোমাদেরই থাকবে। বিষয়টা শুনে আয়রন হেডের পছন্দ হয় না, কিন্তু বসের ভয়ে সে কিছু বলতেও পারে না। এরপরেও বেশ কিছুদিন সময় কাটে, আর দেখতে দেখতে তারা কলেজ স্টুডেন্টদের লোন দেওয়া শুরু করে দেয়। আর সময় আসে কলেজেরই একটা মেয়ে স্টুডেন্টের কাছ থেকে সুদ সমেত টাকা আদায় করা। তারা সেই পুরনো টেকনিক ইউজ করে, নাটকীয়ভাবে আয়রন ক্রসকে সাজায়, আর তার ওই নরম অঙ্গে তারা প্রচন্ড মার মারতে থাকে, যাতে ভয়ে মেয়েটি সুদ সমেত সমস্ত টাকা মিটিয়ে দেয়। কিন্তু এই জিনিসগুলো আয়রন হেডের যেন আর পছন্দ হচ্ছিল না। সে জানে একটা মানুষের খারাপ সময়ে তাকে অতিরিক্ত সুদের সঙ্গে টাকা দেওয়া এটা মোটেও ভালো কথা না, আর তার উপর স্টুডেন্টের টাকা দেওয়া আর তাদের থেকে এই টাকা নেওয়া এটা পুরোপুরি ওই বাচ্চাদের জালে ফেলা, এর থেকে বেশি কিছু না। কিন্তু ওই গুন্ডাদের লিডারের ভয়ে সে কিছু বলতেও পারে না। তাই টেনশন দূর করতে সে তার পুরো ফ্যামিলির সঙ্গে একটা প্রাইভেট বোটে করে বেশ কিছুদিন ছুটি কাটাতে যায়। কিন্তু অন্যদিকে শহরে আমরা দেখতে পাই সেই মেয়েটির সঙ্গে টর্চারেরা এখনো বন্ধ করেনি, যেখানে গ্যাংয়েরই মধ্যে থেকে লোকগুলো মেয়েটিকে বলে, দেখ টাকা দিতে পারবে না, কোনো প্রবলেম নেই, আমাদের লিডার রায়ের সঙ্গে এক রাত থাক, সমস্ত ল্যাটা চুকে যাবে। এদের দলের সমস্ত লোক খারাপ ছিল না, তাদের মধ্যে একটা লোক এই বিষয়ে বিরোধ করতে গেলে তাকে সবাই মিলে মেরে ধমকে চুপ করিয়ে দেয়। অন্যদিকে আয়রন হেডের ফ্যামিলি যে এনজয়মেন্ট করছিল, সেখানে ঘুরতে ঘুরতে তারা যখন একটা বিচ এরিয়ায় চলে আসে, সেখানে বেঘর অবস্থায় একটা বাচ্চা আর তার ফ্যামিলিকে দেখতে পায়। আয়রন হেড দেখা মাত্রই ওদেরকে চিনতে পারে। বাচ্চাটা বলে, আজ আমাদের এই দশা শুধু তোমার জন্য। অজানা একটা মেয়ে দাদুকে এরকম উল্টোপাল্টা কথা বলছে, এটা সহ্য করতে না পেরে পাশেই থাকা একটা বোতল দিয়ে রেগে যখন মেয়েটিকে মারতে যায় সে, আয়রন হেড এগিয়ে গিয়ে মেয়েটিকে বাঁচানোর জন্য সে নিজের মাথা পেতে দেয়। কিন্তু আজ প্রথমবার তার মাথা দিয়ে রক্তপাত হয়, আর তার সাথে সাথে তার সমস্ত কৃতকর্মের জন্যও তার প্রায়শ্চিত্ত করতে ইচ্ছা হয়। সে বুঝতে পারে তারা টাকার জন্য যে কাজ করছে সেটা মোটেও ভালো কথা না। তাই পুরো ফ্যামিলির সঙ্গে ডিসকাস করে সে রাই আর ইয়ানের সঙ্গে দেখা করে, আর তাদেরকে তার মতামত জানিয়ে বলে, আমরা আজ আর এখন থেকে এই কাজ ছেড়ে দিতে চাই। ইয়ান জানতো এই বয়স্ক লোকটার জন্য তার বিজনেসে কতটা অগ্রগতি হয়েছিল। তার বিজনেস এত দ্রুত এগোনোর পেছনে যদি কারোর হাত থাকে সেটা হলো আয়রন হেড। কিন্তু তারপরেও আয়রন হেডের কাছে না কোনো কারণ শোনে, তাকে না কোনো উল্টোপাল্টা কথা বলে, কোনো প্রশ্ন না করেই তাকে যেতে দেয়।
কিন্তু সবকিছু এত স্মুথ ভাবে চলছে এটা ভেবে খুশি হলেও আয়রন হেড যখন ঘরে ফেরে সে জানতে পারে তার নাতিকে সে যার কাছে রেখে গেছিল তাকে প্রচন্ড মার মেরে তার নাতিকে উঠিয়ে নিয়ে চলে গেছে ইয়ান। আয়রন হেডের রাগ তো প্রচন্ড হয়, কিন্তু মাথা ঠান্ডা করে তারা সমস্ত ভাই বোন বন্দুক নিয়ে পৌঁছায় ইয়ানের আড্ডায়। ওদিকে ওদের টিম ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি তারা এত বন্দুক নিয়ে এখানে চলে আসবে। তো এরকম অবস্থায় নিজেদেরকে বাঁচিয়ে রাখতে তারা সবাই স্যারেন্ডার করে দেয়। কিন্তু যখন সমস্ত কিছু স্মুথ ভাবে চলছিল ঠিক তখনই রোর তার বন্দুকের ট্রিগার দাবিয়ে দেয়, আর তার ভেতরে গুলি থাকা তো দূরের কথা, বন্দুকের আওয়াজ শুনেই সবাই বুঝতে পারে এই বন্দুকগুলো নকল। তো এরা সবাই এবার ধরাধরি করে এবার সমস্ত ভাই বোনকে আটকে ফেলে। আর এরপর সেখানে ইয়ান এসে তাদের লোন নেওয়া কয়েকজন কলেজ স্টুডেন্টকে আনে আর আয়রন হেডকে বলে মেয়েগুলোকে টর্চার করে হোক বা তুমি যেমন ভাবেই পারো ওদের কিছু খারাপ ভিডিও আমাকে তৈরি করে দাও। এটা শুনে আয়রন হেড তার মুখের উপরেই থুতু দিয়ে এই কাজ করার জন্য না করে দেয়, যেটা দেখে গুন্ডা দলের মধ্যে একজন এসে আয়রন হেডের মাথায় এবার বন্দুক ধরে। কিন্তু সে আয়রন হেডকে পুরোপুরি মেরে ফেলতো তার আগে আয়রন হেডের জামাই পুরো পুলিশ ফোর্স নিয়ে সেখানে চলে আসে। কারণ পুলিশ ডিপার্টমেন্টরা অনেকদিন ধরে জানতো শহরে কোনো এক গ্যাং প্রচন্ড সুদের সঙ্গে সমস্ত লোকেদের টাকা ধার দেয়, আর সেই দোষে এদের সবাইকে এবার তারা গ্রেপ্তার করে ফেলে। আর ওদিকে আয়রন হেড আর তার ভাই বোনেরা একে অপরকে কথা দেয় আমরা আমাদের এই ট্রেনিং আর স্পেশাল শক্তি বেঁচে থাকতে কোনোদিনও খারাপ কাজের জন্য ব্যবহার করব না। আর ওদিকে বাউয়ের ফ্যামিলিকে বেশ কিছু মোটা অঙ্কের টাকা পাঠায় যাতে তারা আবারও একটা ঘর কিনতে পারে। আর এখানেই এই গল্পের পুরোপুরি শেষ হয়। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আরও এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমি যাচ্ছি এদের মতো এখন ট্রেনিং করতে, কারণ আমি চাই আমার হার্ট শক্ত করতে যাতে সেটা কেউ কোনোদিন ভাঙতেই না পারে। তোমার কাছে যদি এরকম ক্ষমতা হতো তুমি কি চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।